ভারতকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান। উদমপুর ও পাঠানকোটে সামরিক স্থাপনার হামলা, জম্মু কাশ্মীর নিহত 5। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ উত্তাল শাহবাগ, দাবি আদায় অনড় অবস্থান। বিকেলে সারা দেশে গণজমায়েত। আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে হত্যা করছে। এই আওয়ামী লীগ তাদের ব্যানার নিয়ে আর এই দেশের রাজনীতির জন্য করতে না পারে, এই দাবি নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা চাই তাদের পূর্ণ বিচার এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। সব নাগরিকের অধিকার রক্ষায় জাতীয় সনদ হবে বললেন আলী রিয়াজ। সাম্যের বাংলাদেশ গড়তে রাষ্ট্রের ভূমিকা চান মাইকেল চাকমা। 5 শতাধিক কর্মী নিয়ে লালবাগ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান। জুন থেকে 23টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চলবে মশা নিধন কার্যক্রম। সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন। কৃষক খেটে খাওয়া মানুষ চরম বিপাকে। গরমের মানুষজন কাজ করতেছে না, তারপরে শ্রমিক পাওয়া যাচ্ছে না। যে আমরা মাঠে ধান কাটছি, কাজ করছি, এখন এই গরমের সময় আপনার 5 মিনিট কাজ করলি যে 10 মিনিট 15 মিনিট বসে থাকতেছি। এবং পাকিস্তান থেকে ঢাকার পথে ক্রিকেটার নাহিদ রিশাদ সহ 2 সাংবাদিক। সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শনিবার সকাল থেকে চলছে শাহবাগ ব্লকেড। বন্ধ রয়েছে শাহবাগের রাস্তা। শাহবাগে জড়ো হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরাও। ঢাকা শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেট না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ভোর রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। শুক্রবার রাতে শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি অব্যাহত থাকবে। একই দাবিতে আজ বেলা 3টায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশে জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে। এই আন্দোলনের উদ্যোক্তারা বলেছেন, শাহবাগ থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। আওয়ামী লীগকে বাংলা রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। এত বড় ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, সেই একটা সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার জন্য আমাদের আসলে যতদিন রাজপথে থাকা লাগে আমরা ইনশাল্লাহ থাকবো। 15 বছরে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এজন্য আওয়ামী লীগকে আমি একটি সন্ত্রাসী দল, বাতিল দল বলে ঘোষণা করতে চাচ্ছি। সব নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে পারবে ঐকমত্যের ভিত্তিতে এমন সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। শনিবার জাতীয় সংসদ ভবন এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। এবার সংস্কারের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। এদিকে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা বলেন, বাংলাদেশ রাষ্ট্রের সব জাতির মানুষের জাতিগত ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করতে হবে। সাম্যের বাংলাদেশ গড়তে রাষ্ট্রকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই দেশের জন্য, সবার জন্য মঙ্গলজনক পদক্ষেপ গ্রহণ করে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ জন্য আমরা করতে পারি। জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, তাতে আমরা আশা করছি যে সব ধরনের নাগরিকের অধিকার তা সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
5 শতাধিক কর্মী নিয়ে রাজধানীর লালবাগ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জুন থেকে 23টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চলবে মশক নিধন কার্যক্রম। অভিযানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় তিনি বলেন, মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, প্রয়োজন নগরবাসীর সহযোগিতা। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনে পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। জনগণকে যদি আমরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত করতে না পারি, তাহলে আমাদের এককভাবে এই প্রসেসটা আমরা সফল করতে পারবো না। এই কারণে আমরা তাদেরকে অ্যাওয়ার করতে চাচ্ছি। আমরা এই এলাকার জনসাধারণ মা বোন সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের নিজ বাড়ির আঙ্গিনা, বাসার ভিতরে কোথাও কোনো পাত্রের জন্য 3 দিনের বেশি পানি জমে না থাকে, বাসার ভিতরে যেন ময়লা আবর্জনা না থাকে, সেগুলো আপনারা নির্দিষ্ট পাত্রে রাখবেন এবং আমাদের যারা নিয়মিত ময়লা নিয়ে যায় তাদের হাতে দিবেন এবং নিজ আঙ্গিনা পরিষ্কার রাখবেন। দর্শক, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ছাত্রদল এবং পুরো দেশ জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। মেহেরপুরে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মাঠে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। শুক্রবার বিকাল 3টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। শনিবারও তাপমাত্রা কিছুটা কমলেও 39.7 ডিগ্রিতে গরমের তীব্রতা ছিল অনুভবযোগ্য। যশোরে বইছে মাঝারি তাপপ্রবাহ। শনিবার যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলে তাপমাত্রা আরও বাড়তে পারে। আমরা মাঠে ধান কাটছি, কাজ করছি। এখন এই গরমের সময় আপনার 5 মিনিট কাজ করলি যে 10 মিনিট 15 মিনিট বসে থাকতেছি। আমরা মাঠে রোদের তাপে থাকতে পারছি না। কাল থেকে খুব রোদ পড়ছে, রোদের জ্বালায় ছাতা টাঙেছি, ছাতা দিয়ে প্যাসেঞ্জার পড়ছে না। রোদ্রের যে তীব্রতা, তাতে বাইরে আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম পড়তেছে, গরমের করতে ভাই দাঁড়ানো যাচ্ছে না। এত যে তাপের জন্য আমাদের যানটা জায়গায় বসছে। গরমে মোটামুটি ধরেন রিক্সায় গেলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে ভাই, আর পায়ে হেঁটে গেলে মনে করেন যে ঘাম ধরতে ধরেন জীবন শেষ। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, যশোরের তাপপ্রবাহে জনজীবনে কী প্রভাব দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা আপনাকে। যশোরে আসলে তীব্র তাপদাহ বইছে। আজকে দুপুর 12টা পর্যন্ত যশোর বিমান বাহিনী আবহাওয়া অফিস কর্তৃক কিন্তু আসলে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তো বিমান বাহিনীর অফিস আমাদেরকে যেটা আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। বিকাল 3টা পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 38 ডিগ্রি থেকে কিন্তু তাপমাত্রা আরো বেড়ে যাবে। তবে তাপমাত্রার ফলে আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। শহর একেবারে জনশূন্য বলা চলে। এই শহরটি একেবারে জনগণের জনসমাগমে একেবারে নাকাল হয়ে পড়ে, চলাচলের উপযোগী হয়ে পড়ে বলা চলে। কিন্তু একেবারে একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সে কারণে কিন্তু আসলে আমাদের শহরটি একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। এদিকে আমি খোঁজ নিয়ে দেখেছি চরম বিপাকে পড়েছে কিন্তু খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক যারা রয়েছেন। বিশেষ করে এখন বোরো ধান ঘরে তোলার মৌসুম। এই সময়টাতে চাষিরা কিন্তু ব্যস্ত রয়েছেন মাঠে তাদের ধান ঘরে তোলার জন্য। কিন্তু এই তীব্র গরমে তাদেরও এই কাজ করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। এদিকে গরমের ফলে কিন্তু গরমজনিত রোগে কিন্তু শিশু, বয়স্ক, বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো আমি যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এই সময় বেশি আক্রান্ত হচ্ছেন কিন্তু যারা আসলে এই যে ধানের কাজ যারা করছেন, এই জাতীয় কৃষক, শ্রমিকরা কিন্তু বেশি হিট স্ট্রোকের শিকার হচ্ছেন, হিট অ্যাটাকের শিকার হচ্ছেন, ঠান্ডা জ্বরের শিকার হচ্ছেন, কারো কারো ডায়রিয়া হচ্ছে। তো এই সময় তীব্র তাপদাহ যখন চলছে, এই সময় আসলে একটু ছায়াযুক্ত স্থানের কিন্তু
পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিন্তু 39.2 ডিগ্রি সেলসিয়াস। তো এবং আজকে বাতাসের আর্দ্রতা 45% থাকায় কিন্তু আসলে তাপমাত্রা 38 ডিগ্রি থাকলেও মানে ফিল হচ্ছে কিন্তু 48 ডিগ্রির মতো। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর শেওড়াপাড়ার একটি ভাড়া বাসা থেকে 2 নারী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তা 61 বছর বয়সী মরিয়ম বেগম ও তার 52 বছর বয়সী বোন সুফিয়া বেগম। গতরাতে তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এতে জড়িত, কি কারণে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরিয়ম বেগম 20 বছরের বেশি সময় ধরে ওই বাসায় থাকতেন বলে জানা যায়। আয়কর নথিতে নিট সম্পদ দেখিয়েছেন মাত্র 4 কোটি টাকা, অথচ তিনি কয়েকশো কোটি টাকার মালিক। বলছি সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কথা। সর্বশেষ মাতারবাড়ি কেন্দ্রের প্রকল্প পরিচালক হওয়ার পর বিদ্যুৎ গতিতে বেড়েছে তার অস্বাভাবিক অর্থের পরিমাণ। তার দুর্নীতির বিরুদ্ধে স্বৈরাচার আমলে তদন্ত হলেও তা ধামাচাপা দিয়েছেন বারবার। এবার দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার দুর্নীতির ভয়াবহ চিত্র। বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদনে। জাহাঙ্গীর আলম সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি আছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালকের পদেও। স্বৈরাচার আমলের আশীর্বাদ পুষ্ট এই প্রধান প্রকৌশলী সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এতটাই আশীর্বাদ পেয়েছেন যাতে করে তার অর্থ সম্পদ নিয়ে চিন্তাই করতে হয়নি। সড়ক ও জনপথ বিভাগের হয়ে কাজ করেছেন ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বর্তমানে তিনি কাজ করছেন স্বৈরাচার সরকারের নেয়া মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক হিসেবে। প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অনিয়মের কারণে সড়ক সেতু মন্ত্রণালয়ের বারবার তদন্তের সম্মুখীন হলেও সে সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সৌজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে সুবিধাজনক অবস্থানে নিজেকে বদলি করিয়ে নিতেন সাথে সাথেই। জাহাঙ্গীর আলম সরকারি চাকরি হতে গত 10 বছরে তিনি বেতন পেয়েছেন মাত্র 98 লাখ টাকা। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পদোন্নতি হওয়ার পর থেকেই বিদ্যুতের গতিতে বাড়তে থাকে তার অস্বাভাবিক অর্থ। নিজ নামে 94 ব্যাংক হিসেবে জমা ও উত্তোলনপূর্বক লেনদেন করেছেন প্রায় 128 কোটি টাকা ও 77টি এফডিএ সহ মোট লেনদেনের পরিমাণ 138 কোটি 31 লাখ টাকা। এমন তথ্য উঠে আসে খোদ দুদকের অনুসন্ধানে। অনুসন্ধানের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় মহানগর দায়রা জজ আদালত। অভিযোগের বিষয়ে এই কর্মকর্তার সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমন অস্বাভাবিক অর্থের উৎস গোপন করে লেনদেন দুদক আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এমন অবস্থায় যে কোনো সময় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করতে পারে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ছাত্রদল এবং যুবদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সমাগম ও প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? চট্টগ্রামের পলো গ্রাউন্ডে যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার আজকের যে সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেলা 3টা থেকে এবং এই আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের আয়োজনের কিন্তু প্রস্তুতি শেষ হয়েছে এবং ইতিমধ্যেই কুমিল্লা সহ আশেপাশের যেই জেলাগুলো, চট্টগ্রামের আশেপাশের যেই জেলাগুলো, সেই জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা এখানে আয়োজকদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আজকের এই সমাবেশটি কি উদ্দেশ্যে এবং আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন।
ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘ জনাব তারেক রহমান সাহেব আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। আসলে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা একটা উদ্দেশ্যে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের একমাত্র শোভন হচ্ছে নির্বাচন। আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে যাকে পছন্দ করবে তাকে ম্যান্ডেট দিয়ে সে রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় দিলে তারা সে মৌলিক সংস্কারগুলো তারা করে। আগে নির্বাচনটা আমাদের প্রথম প্রয়োজনটা আমাদের হচ্ছে প্রথম নির্বাচনেই আমরা চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সমাবেশের মধ্য দিয়ে যে তরুণ যে প্রজন্ম প্রায় দীর্ঘ 15 বছর ধরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই দাবিটিও কিন্তু তারা জানাবে এই সমাবেশের মধ্য দিয়ে। এবং এর পাশাপাশি যেই বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে নীতি নির্ধারণী পর্যায়, সেই নীতি নির্ধারণী পর্যায়ে যে বিভিন্ন সুপারিশগুলো এই সমাবেশ যে বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে এবং সমাবেশের আগের দিনগুলোতে মূলত সেমিনার হচ্ছে, এর মাধ্যমে তরুণ প্রজন্মের ভাবনাগুলো কিন্তু জেনে নেয়ার চেষ্টা করা হচ্ছে, যা বিএনপি আগামী দিনের দেশ পরিচালনার কখনো দায়িত্ব পেলে নীতি নির্ধারণী পর্যায়ে সেই সুপারিশগুলো যাতে তারা গ্রহণ করতে পারে সেই বিষয়টি কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে এই সুপারিশ থেকে। এই মুহূর্তে কথা বলছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। আমরা তার কাছে জানতে চাইব আজকের আয়োজনের প্রস্তুতি কেমন এবং বার্তা কি দিতে যাচ্ছেন। আজকের আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুবই ভালো। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি এসে থাকেন আসার পথে আপনি দেখবেন পুরো চট্টগ্রামই অলমোস্ট লোকে ভর্তি হয়ে গেছে আমাদের এই মিটিংয়ের উপলক্ষ করে। আজকে আমাদের এই সভায় বিভিন্ন আইকনিক তরুণ বা ক্রীড়াবিদ তারা আসবে কিছু বার্তা দিতে। আমাদের এখান থেকে যে অধিকারটা আমরা দিতে চাচ্ছি সেটা হলো তারুণ্যের যে রাজনৈতিক অধিকার এতদিন যেটা ছিল না সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। একই সাথে দেশ গঠনে বা দেশ পরিচালনায় তরুণরা যেন আরো জোরালো ভূমিকা রাখতে পারে সেই প্রচেষ্টাই আমরা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে সেই সমাবেশটি কিন্তু অনুষ্ঠানের ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এখানে চূড়ান্ত যেই নিরাপত্তা ব্যবস্থা, যে সেখানে ডগ স্কোয়াড দিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা সহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই সমাবেশকে নিরাপদে সুশৃঙ্খলভাবে শেষ করার কিন্তু সামগ্রিক আয়োজন শেষ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 3টাতেই এই সমাবেশ শুরু হবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ছাত্রদল এবং যুবদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবার সকাল থেকে চলছে শাহবাগ ব্লকেট, বন্ধ যান চলাচল। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, গণজমায়েতে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? সকাল থেকেই কিন্তু শাহবাগ সহ যমুনার সামনে যে ছাত্র জনতা রয়েছে তারা ভিড় শুরু করেছে। গত 38 ঘন্টা ধরে কিন্তু আন্দোলন চলমান রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর সবগুলোর যে নিষিদ্ধ, সেই নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে একটি গণজমায়েত সেই কার্যক্রম চলছে। এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে গোল চত্বরটি রয়েছে সেখানে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে মূলত ভিড় করছেন এবং আশপাশের যে রাস্তাগুলো রয়েছে চারপাশের রাস্তায় কিন্তু এখন বন্ধ রয়েছে। রাস্তা বন্ধ করে কিন্তু তারা এই আন্দোলনের কার্যক্রম চালাচ্ছে এবং তারা যেটি আমাদের জানাচ্ছিলেন যে মূলত 3 দফা দাবিতে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং আরও ধীরে ধীরে তারা যত বেলা গড়াবে তত আরও গণজমায়েত বাড়ার একটি সম্ভাবনা তারা জানাচ্ছিলেন। এখন তাদের মূলত যে প্রধান 3টি দাবি সেটি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা এবং তাকে নিষিদ্ধ করা। এই দাবিকে কেন্দ্র করেই কিন্তু গত 38 ঘন্টা ধরে এই গণজমায়েত চলছে। এছাড়া তারা বলছেন যেটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচার যে নিশ্চিত করা, সেই বিচারের
একটি দাবিও কিন্তু তারা সেখানে উত্থাপন করেছেন। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র যেটি তারা বলছিলেন যে আরও অনেক আগেই দেওয়া উচিত ছিল, যে আন্দোলন জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের স্পিরিট যত সময় যাচ্ছে ততই কিন্তু অনেকটা পিছনে পড়ে যাচ্ছে। তারা বলছিলেন এটি হওয়া উচিত ছিল একেবারে অভ্যুত্থানের সাথে সাথেই এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি হওয়া উচিত ছিল। যেহেতু তখন হয়নি, তারা এখানে 3 দফা দাবির মধ্যে এটি উল্লেখ করেছেন যে জুলাই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব সরকারকে ঘোষণা করতে হবে, একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া তারা বারবার যেটি জানাচ্ছিলেন যে বর্তমানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে রয়েছেন, অনেকে আত্মগোপনে রয়েছেন, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি তারা বলছিলেন যে কোনো ধরনের সমাবেশে যাতে কোনো ধরনের মানুষের ভোগান্তি না হয়, সেই ভোগান্তি এড়াতে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তারা এবং স্বেচ্ছাসেবী টিম গঠন করেছেন, যেটি আমাদেরকে জানিয়েছিলেন, যাতে আশপাশের যে জনমানুষের ভোগান্তি সেটি না হয়। যদিও শাহবাগ ছাড়া দেশের অন্যান্য যেসব জায়গায় বিভিন্ন ব্লকেট কর্মসূচি ছিল সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য গত রাতে কিন্তু হাসান আব্দুল্লাহ একটি পোস্ট করেছিলেন। এনসিপির এই নেতার কথা অনুযায়ী তারা কিন্তু অনেকেই কাজ করছেন বলে তারা আমাদের জানিয়েছিলেন। এছাড়া তারা আশা করছেন যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে দেশের, তারা যেন অতি দ্রুত এই আন্দোলনের সাথে, গণজমায়েতের সাথে একাত্মতা পোষণ করে মাঠে নেমে আসে। এবং তারা এই আশাবাদ ব্যক্ত করছেন যে ইতোমধ্যেই অনেক রাজনৈতিক দল তাদের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু আন্দোলনে তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। তো তারা বলছেন যে অতি দ্রুত যারা এখনো একাত্মতা পোষণ করেনি তাদেরকে তারা আহ্বান জানাচ্ছিলেন। এছাড়া কিন্তু একের পর এক স্লোগান দিয়ে তারা শাহবাগের যে এই চত্বরটি রয়েছে, চত্বরটিতে কিন্তু মুখরিত করে রাখছেন, একে একে স্লোগান দিচ্ছেন বিভিন্ন স্লোগানে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিগুলো তারা বলছিলেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে যে জুলাইয়ের স্পিরিট সেটি নষ্ট হবে। তারা বলছিলেন যে জুলাই যে স্পিরিট যেটি রয়েছে সেটি যদি ধরে রাখতে হয় তাহলে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ শুধু আওয়ামী লীগকে নয়, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকেও নিষিদ্ধের কথা তারা বলছিলেন। এই ছিল শাহবাগ চত্বর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলছে শাহবাগ ব্লকেড, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের জানা নেই। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধে যে আন্দোলন চলছে এতে যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে কি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জে গ্যাস সরবরাহ না করে গত 1 যুগ ধরে প্রতি মাসে 2 কোটি টাকার উপরে বিল নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। আন্দোলন সংগ্রামের পাশাপাশি হাইকোর্টে মামলা করেও কোনো লাভ হয়নি আবাসিক গ্রাহকদের, বরং জনগণের গ্যাসের দাবিতে মিছিলে পুলিশের গুলিতে আহত, মামলায় জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন অনেক গ্রাহক। দিশেহারা গ্রাহকরা এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত। এদিকে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2010 সাল থেকেই কমতে থাকে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ। 2012 সালের শুরুতে চলে আসে একেবারে শূন্যের কোটায়।
গ্যাস না পেলেও মাসে 2 কোটি টাকার উপরে বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এর প্রতিবাদে 2014 সালে মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মিছিলে পুলিশের টিয়ার শেল ও গুলিতে আহত হন মেয়র, সাংবাদিক ও সাধারণ মানুষ। এ সময় পুলিশের করা মামলায় জেল, জুলুম, হয়রানির শিকারও হয়েছেন অনেক গ্রাহক। একদিকে গ্যাস বিল, অন্যদিকে বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডার ও লাকড়ির খরচ মেটাতে দিশেহারা গ্রাহক। শুধু আবাসিকেই নয়, সিলিন্ডার স্টেশন সহ বাণিজ্যিক সংযোগেও মিলছে না গ্যাস। নিরুপায় হয়ে এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত অনেকে। গ্যাস দেখ, আমাদের বিল নেই। এখন গ্যাসই যদি না থাকে তাহলে এই যে বিলগুলো দেওয়া হচ্ছে, এগুলো তো আমি কিছু বুঝতেছি না। 2012 সাল থেকে আমাদের কোনো লাইন নাই, তারপরে এতদিন বিল দিচ্ছি আসবে বলে, তাও গ্যাস আসে নাই। তারপরেও বাধ্য হয়ে 2 বছর আগে আমি লাইন কাটিয়ে দিছি এবং আমার দেখা দেখি আশেপাশে আরও অনেক লোকই লাইন কাটিয়ে দিছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, এটার একটা সমাধান, সুষ্ঠু একটা গ্যাসটা জানি চালু হয়। মানিকগঞ্জ তিতাস গ্যাস সূত্র মতে, গ্রাহক অনুযায়ী জেলায় দৈনিক 22.6 mmCFD চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 11.8 mmCFD গ্যাস। 21,773টি ডাবল ও 1,109টি একক চুলা, 17টি সিএনজি পাম্প ও 43টি শিল্প কারখানা মিলে শুধু আবাসিকেই প্রতি মাসে বিল করা হয় 2,35,14,750 টাকা, যা বছরে দাঁড়াচ্ছে 29,53,53,000 টাকায়। এ বিষয়ে জানতে তিতাস গ্যাস জেলা আঞ্চলিক অফিসে গেলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জ্বালানি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি, জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি, যাতে এই গ্যাসের সমস্যাটা নিরসন হয়। মানিকগঞ্জে গ্যাস সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।